মানুষের জীবন মানেই হচ্ছে উত্থান পতনের গল্প। কখনো উপরে উঠব, কখনো নিচে নামবো, কিন্তু এই উঠানামার মধ্যেই আমাদের শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৬। আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স, মম সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। যারা দুরারোগ্যে জর্জরিত, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন। যারা বিপদে আপদে আছেন, আল্লাহ পাক যেন সকলের বালা মুসিবত দূর করে দেন। যারা কষ্টে আছেন, আল্লাহ যেন সকলের কষ্ট সুন্দর করে নদীর পানির ধারা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। হে আল্লাহ, সকল মুসলমানের উপর আপনার রহমত নাজিল করুন। আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য, আপনজনদের জন্য এবং সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য, পৃথিবীর সকল মানুষদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়া রেখে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি সবাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আলহামদুলিল্লাহ, নামাজে কালাম শেষ করে মর্নিং রুটিন নিয়ে সকালটা আমার দিনের সবচেয়ে ব্যস্ত সময় কাটে। বাচ্চাদের দেখাশোনা, রান্না, ঘর গোছানো সবকিছু ট্রাই করি পারফেক্টভাবে করতে। অনেকে ভাবে আমি কিভাবে ম্যানেজ করি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি সবকিছু টাইম ওয়েস্ট করতে পছন্দ করি, আর টাইম ওয়েস্ট কাজটা আমি সবসময় ভাগ করে নিই। একটা সংসারে যেহেতু অনেক কাজ থাকে, আর আমার তেমন কোনো হেল্পিং হ্যান্ডও নাই, একা একাই সবকিছু সামলাতে হয়। আর চেষ্টা করি সবকিছু একা একা সুন্দরভাবে সামলানোর, পরে যেন হিমশিম না খেতে হয়। আবার অনেকেই আছে, অনেকে বলে হেল্প নিলে তো আরো ইজি হয়, কিন্তু আসলে হয় কি, হয়তো ইজি হইতো, বাট আমি নিজের হাতে সব গুছিয়ে রাখতে পছন্দ করি। আর সবচেয়ে যে বড় বিষয়টা, সেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড তো সবার থাকে না, আর সবার রাখার সামর্থ্যও থাকে না। তার জন্য আর কি খুব সকাল সকালে এই যে হালকা পাতলা একটু নাস্তাটা বানিয়ে নিলাম। আসলে নাস্তাটা হয় কি, শেয়ার করা যায় না। তো সকাল টাইমটা খুব খুব ব্যস্ত সময় কাটে। ওই সময় দেখা যায় ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি, ফোন নিয়ে দৌড়াদৌড়ি। আশেপাশে যদি কেউ থাকতো তাহলে হয়তোবা সে এই কাজটা করে দিতে পারতো। তার জন্য আমার বেশিরভাগ সময় হয় যে নাস্তার টাইমের পরে আমার ভিডিওটা স্টার্ট করতে হয়। তো আজকেও কিন্তু হালকা পাতলা নাস্তা শেষ করে তারপরে এই যে একটু মোছামুছির কাজ করে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি ডাইনিংটা মুছে নিয়েছিলাম। তো বাচ্চারা তো খেয়ে দিয়ে ওরা মাদ্রাসায় চলে গিয়েছে। আর ইদানিং আমারও ব্যস্ততা খুব বেশি বেড়ে গিয়েছে। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, সামনে আমার ব্যস্ততা আরো অনেক গুণ বেড়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেন। আমিন। একটা সংসার মানে হচ্ছে কি, নিজের কাছে, নিজের পরিবারের কাছে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন, আপনার কাজগুলোকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, আর সংসারের গুজগাছ যেটা আছে সেটা আপনার রুচি মোতাবেক করবেন। আসলে এই যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করান, আমার মনে হয় না যে তারা মন থেকে একটা তৃপ্তি পান। কারণ হচ্ছে যে আপনি নিজে কাজ করে যতটুকু তৃপ্তি পাবেন, সেটা কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করালে এতটুকু তৃপ্তি পাওয়া যায় না। সেজন্য আমার মনে হয় যাদের ওই মন মানসিকতা, এনার্জি আছে, তারা আসলেই হেল্পিং হ্যান্ড দিয়ে কোনো কাজ করাতে চায় না। যতটুকু করায় সেটা আসলে বাধ্য হয়েই করাইতে হয়, আমি মনে করি। আর আমার মনে হয় না যে কেউ নিজে যতটুকু পারে সেটা অন্যের উপর চাপিয়ে দিতে। যে পারে না সেই আসলে অন্যকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। তবে যার এনার্জি আছে, শক্তি সামর্থ্য আছে, আমি মনে করি যে সুযোগ থাকলে এই কাজগুলা, সাংসারিক যে কাজগুলা থাকে সেগুলো আসলে নিজেরই করা উচিত। তাতে হয় কি যে
আপনি নিজে কনফিডেন্ট পাবেন। আর যতক্ষণ পারেন নিজের কাজ নিজে করতে চেষ্টা করেন। এটা আসলে আপনাকে অনেক গুণ বেশি কনফিডেন্টলি করে দিবে। একটা সত্য কথা কি জানেন? হাউস ওয়াইফ মানেই কিন্তু শুধু ঘরের কাজ না। এটা হচ্ছে একটা ফুল টাইম রেসপন্সিবিলিটি। যদিও এটা একটু শুনতে হার্ড লাগে, বাট যখন দেখি পরিবার হাসছে, বাচ্চারা খুশি, বাচ্চারা হাতে রান্না খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে, তারা সবাই সুস্থ আছে, তখন না এই পরিশ্রমে মনে হয় আমার আসল অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ, তখন মন থেকে না অনেকটা এনার্জি আল্লাহ মনে হয় আমার মনের ভিতরে দিয়ে দেয়। আর সেজন্যই সারাদিন চেষ্টা করি একটু একটু করে হলেও সংসারের কাজগুলো নিয়মিত করে ফেলার। যতক্ষণ নিজের সংসারের কাজগুলো আমি বাজিয়ে রাখবো, ততক্ষণ মনে হয় আমার মনের ভিতরে মাথার উপরে মস্ত বড় এক বোঝা কাজ করে। সেজন্য আমি চেষ্টা করি যে একটু একটু করে না সময় সুযোগ মতো সবকিছু শেষ মানে সেরে ফেলার। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড। আপনারা দেখবেন সময়ের কাজ যদি সময়ে করে নেওয়া হয় তাহলে কাজ এত বাজে না, আর পরিশ্রমও কিন্তু অনেক কম হয় আলহামদুলিল্লাহ। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা ভিডিওটি ক্লিক করেছেন দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আমার ভিডিওর কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন অপশনটি অন করে রাখবেন। সেই ক্ষেত্রে হবে কি, আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় আর সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর একটা লাইক হয়তোবা আপনার কাছে কিছুই না, কিন্তু আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা এই লাইকে লুকিয়ে আছে। আপনার একটা লাইকের মাধ্যমেই আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আশা করছি এতটুকু উপকার করে আমাকে এতটুকু সহযোগিতা করতে কারো মনে এতটুকু দ্বিধা থাকবে না। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকার চেষ্টা করুন। আমি নতুন আর সেটা আমি নিজে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু আপু ভাইয়ারা আছে যারা আমার ভিডিওটি দেখেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, ট্রাস্ট মি, আপনাদের মোটিভেশন আমাকে আরো ইন্সপায়ার করে। আমি চেষ্টা করি রিয়েল লাইফ দেখাতে। এখানে আমি কোনো শো অফ করি না, গ্ল্যামারও না, রিয়েলিটি দেখাতে আমি বেশি পছন্দ করি। আর হচ্ছে যে আমি সাজানো গোছানো সংসারটাকে সুন্দর করে যেভাবে সাজাই সেগুলাই আর কি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা মানুষই চায় তার সাধ্য অনুযায়ী সংসারটাকে সুন্দর করে গুছাতে, সাজাতে। কিন্তু আমি একজনেরটা দেখে আফসোস করে আপনাদেরকে শো অফ করব সেরকম আসলে আমি করতে পারি না। আর করবো বা কি দিয়ে বলেন? শো অফ করতে গেলেও তো মিনিমাম অর্থ থাকার দরকার। আর ততটুকু অর্থ যদি আমার থাকতো তাহলে এটা তো শো অফ করতাম না, তাহলে আমি আমার রিয়েল লাইফে এটা প্রয়োগ করতাম। আর এতটুকু অপচয় করার মতো সামর্থ্য, সাধ্য কোনোটাই আমার না, আমার নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার দৈনন্দিন কাজে যেগুলো করি সেগুলাই চেষ্টা করি রিয়েলিটি গুলা আপনাদের সামনে তুলে ধরার। তো আশা করি যে এই রিয়েল লাইফে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর সবাই আমার পাশে থেকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টের মূল্যবান মতামত পেলে আমি হয়তোবা আরো সামনে এগিয়ে যেতে সাহস পাবো। আজকে সারাদিন যে এতগুলা কাজ করলাম, মোটামুটি অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন তো দেখা যাচ্ছে যে বাচ্চার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার দুপুরে রান্না শেষ হয় নাই। তার জন্য তাকে হচ্ছে একটা পরোটা ভেজে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম, সে এটা খেয়ে আবার এখন চলে যাবে। আর এখন তো যেহেতু বাজে 2:30, তো ওই তো 4টার দিকে আবার বাসায় চলে আসবেন, তখন আর কি ভাত দিয়ে দিব, ভাত খেয়ে নেবে। আর আমার মাথাটা প্রচন্ড ধরেছে, তার জন্য এই যে 1 কাপ কড়া করে চা বানিয়ে নিলাম, একদম 1 কাপ। আসলে এতটুকু চা আমি কখনো খাই না, কিন্তু মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন আর কি খাইতে হয়। আর এদিক দিয়ে এই যে লাল শাক নিয়েছিলাম সকালবেলা ভ্যান গাড়ি থেকে, তো এটা এখন বেছে নিচ্ছি। এটা বেছে তারপর হচ্ছে একটা ঝমকালো অতি সাধারণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখুন কি রেসিপি করি।
একদম বাঙালিয়ানা ভাবে, একদম রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে, কথা দিলাম। খুব সিম্পল, তবে স্বাদ কিন্তু অসাধারণ। তবে শেষ পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখতে পারবেন তারাই রেসিপিটি ফলো করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুব খুব বেশি ভালো লাগবে। আর হচ্ছে যে আমি স্পেশাল কোনো রাঁধুনি না, তবে যতটুকু রান্না করি আম, মন দিয়ে রান্না করি, অনেক মজারই হয়। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে শাকগুলা বেছে তারপর আর কি আমি রান্নার কাজে হাত দিয়ে দিব। তো দেখলেনই তো, আমি প্রথমে কিন্তু চা খেয়ে নিলাম। এখন কিন্তু 1:30 কিংবা 1:45 বাজে। একা হাতে যখন কাজ করা হয় তখন আসলে সিরিয়াল মেনটেন করে কাজ করাটাই বেটার মনে হয়। এই যে শাক বাছা শেষ, এখন আমি রান্নায় চলে যাই। চলুন রেসিপিটি শেয়ার করা যাক এখন। প্রথমে আমি ডাল নিয়ে নিলাম, এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, ফুলে একদম টইটম্বুর হয়ে আছে। এখন আমি পাতিলে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, আর লবণ, একটু ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, বেশি করে কাঁচামরিচ কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ বেশি দিতে পারেন, কিন্তু পেঁয়াজের দাম বেশি বিধায় আমি একটু দিয়েছি। সেই সাথে একটা শুকনো মরিচ, 3টে এলাচ, একটু গরম মশলার গুঁড়া। আর এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য তেল। তেলের পরিমাণটা আমি এখন অল্পই দিব, কারণ হচ্ছে এটা লাস্টে আমি না একটু বাগার দিয়ে দিব। আর যত সুন্দর করে চটকিবেন মাখাবেন, তত কিন্তু ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর খেতেও কিন্তু অনেক মজাদার হবে। আর যারা বাইরে থাকেন কিংবা ব্যাচেলর যারা আছেন, তারা না এভাবে ডালটা রান্না করে খেয়ে নিতে পারেন। দেখবেন এই রান্নাটা হলে ডালের সাথে আপনাকে বিকল্প হিসেবে আর কিচ্ছু দিতে হবে না। এই ডাল দিয়ে পেট ভরে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আপনি। আর সেই সাথে হচ্ছে যে পরোটা দিয়েও কিন্তু এই ডালটা অনেক বেশি মজা লাগে। তো আমি ভালো করে একটু তেলটা সুন্দর করে বাগারটা করে তারপরে এই যে ডালটা এখানে ঢেলে দিলাম। আর এখন হচ্ছে যে বাগারটা দেওয়ার পরেই সাথে সাথে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে বাগারের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু থাকবে। আর এখানে একটু টালা মানে ভাজা যে জিরার গুঁড়া, সেটা আমি উপরে একটু দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, জাস্ট একটু ওই যে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকনাতে ডেকে আমি নামিয়ে ফেলবো। তো এই যে এখন কিন্তু আমার ডাল রেডি। আমি এখন এই যে বাটিতে করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে রান্না করলাম, যে বাচ্চারা যদি রাতে খায় তাহলে খাবে, আর সকালবেলা আমি তাদেরকে পরোটা বানিয়ে দিব। তাহলে তারা দেখা যাবে যে খুব মজা করে খেয়ে নেবে, আর তারা পরোটা দিয়ে এই ডালটা খুব বেশি পছন্দ করে। সেজন্য আর কি আমি মাঝে মধ্যে এই ডালটা এভাবে রান্না করি। তো রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।